নমস্কার। মীনা দেবী কি আপনি? হ্যালো। হ্যাঁ রে, কেমন আছিস? আমি ঠিক আছি, তুই বল। হ্যাঁ রে, আমিও খুব ভালো আছি। তুই জানিস এখানে সর্দারজির কাছে নতুন নতুন শাড়ি এসেছে, দারুণ দারুণ দেখতে, আর ডিসকাউন্টও চলছে রে। কি বলছিস রে? হ্যাঁ, যা গিয়ে তাড়াতাড়ি কিনে আন। আমিও জানিস তো কিনে এনেছি শাড়ি। জানিস ডিসকাউন্ট চলছিল বলে আমি একটার সঙ্গে আরেকটাও কিনেছি। ভালোই তো রে। তুই তো বেশ চালাক দেখছি। আরে 50%ই তো, কিন্তু বেস্ট কোয়ালিটি রে। 50% ডিসকাউন্ট? ইয়েস। ঠিক আছে, আমি আজকে সন্ধেবেলা কিনে আনবো। তুই একটা কাজ কর না, আমার বাড়িতে চলে আয়, কাল একসঙ্গে যাব, ঠিক আছে? ঠিক আছে, ওকে, সি ইউ। বাই। বাই। নমস্কার। মীনা দেবী কি আপনি? হ্যাঁ বলুন, কি দরকার আপনার? আমাকে গুপ্তাবাবু পাঠালেন, উনি বললেন আপনি নাকি ভাড়াটে খুঁজছেন, তো এখানে কি ঘর খালি আছে? হ্যাঁ হ্যাঁ, আসুন না, আপনি ভেতরে আসুন। থ্যাংক ইউ। আপনার বাড়িটা সত্যিই খুবই সুন্দর, আর তার থেকেও বেশি সুন্দর তো ভিতরের ঘরটা। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই ঘরের ভাড়া কত হবে? আপনার যা ইচ্ছে তাই দেবেন। হ্যাঁ? না মানে বলতে চাইছি, এই রুমের রেন্টটা হলো 5,000, কিন্তু আপনি 4,000 দিলেই হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আন্টি। কি বললে তুমি? আন্টি? আমায় দেখে তোমার আন্টি মনে হচ্ছে? মানছি আমার বয়সটা একটু বেশি, হ্যাঁ একটু মোটা হয়ে গেছি, আমার বিয়েও হয়নি এখনো, কিন্তু আমি আন্টি নই। আমি যদি একটু মেকআপ করে বসি না, তাহলে আজকালকার মডার্ন মেয়েদের থেকেও কোনো অংশে কম নয়। আমাকে আর আন্টি বলবে না। কি বলবো তাহলে? তুমি আমাকে মিনা বলতে পারো। ঠিক আছে মীনা দেবী, তাহলে আমি আজকেই জিনিসপত্র নিয়ে আসি। আরে তুমি আজকে কেন, এখনই শিফট করে যাও। ঠিক আছে, আমি আমার জিনিসপত্র নিয়ে আসছি। ওকে। হ্যাঁ। আরে মীনা দেবী, আপনি কখন এলেন? আরে সরি। আসলে আমি তোমার জন্য চা এনেছিলাম, ভাবলাম হয়তো টায়ার্ড আছো। থ্যাংক ইউ মীনা দেবী, আপনি আমার জন্য এত কিছু করছেন। আচ্ছা অভিষেক, তুমি কি করো? মীনা দেবী, আপাতত আমি একজন অ্যাক্টর আর অ্যাক্টিংয়ে ট্রাই করছি, কিন্তু এখন খরচা চালানোর জন্য প্রাইভেট একটা কোম্পানিতে জব করছি। ওহ গুড। হ্যাঁ। তবে তোমায় দেখতেও হিরোর মতোই, তোমার বডি এত স্লিম ফিট যে। থ্যাংক ইউ সো মাচ মীনা দেবী। এক মিনিট। হ্যাঁ।
এই স্বপ্নটা যে কবে সত্যি হবে। ওকে তো এক না একদিন আমি নিজের করেই ছাড়বো। আরে তুমি এসে গেছো? কেন, কোনো কাজ আছে কি? হ্যাঁ, তোমার সঙ্গে আমার একটা খুব দরকার আছে। 1 মিনিট বসো না, বসো। এই নাও স্পেশাল কফি, আমি তোমার জন্য বানিয়েছি। না মীনা দেবী, আজকে আমার কফি খেতে ইচ্ছেই করছে না। আরে ভালো লাগছে না মানে কি? আমি খুব ভালোবেসে তোমার জন্য বানিয়েছি। প্লিজ একবার ট্রাই তো করো। মীনা দেবী প্লিজ। প্লিজ একবার টেস্ট করে দেখো। মীনা দেবী থাক, আমি খাবো না। আরে অভিষেক, খুব চিন্তিত লাগছে, বসো। কিছু না, এমনি। কি বলবো? কি হয়েছে? অফিসে কিছু হয়েছে? না, অফিসে তো কিছু হয়নি, ব্যাস এই মাসে স্যালারি একটু লেট হবে, আর বস বলেছেন স্যালারি পেতে অন্তত 15 দিন লাগবে। আপনাকেও রেট দিতে হবে আর বাড়িতেও টাকা পাঠাতে হবে। কি যে করব আমি কিছুই বুঝতে পারছি না। আরে এই সামান্য ব্যাপার, এতে এত চিন্তা করার কি আছে? তুমি কোথাও পালিয়ে তো যাচ্ছ না, পরে দিয়ে দিও রেন্ট। আরে মীরা দেবী, ব্যাপারটা ঠিক তা নয়। তাও আরে তুমি টেনশন করো না, তুমি একটা কাজ করো, এই মাসের রেন্ট আর পরের মাসের রেন্ট একসঙ্গে দিয়ে দিও, পরের মাসেই। আরে না মীরা দেবী, সব আপনি কি বলছেন? এই রেন্ট দিয়েই তো আপনার সংসার চলে না। হ্যাঁ সেটা ঠিকই বলেছ, কিন্তু তুমি আমায় একটা ফেভার করতে পারো। তোমার রেন্টও তাহলে আমার লাগবে না। বলুন মীনা দেবী, আমার পক্ষে যা সম্ভব আমি তো অবশ্যই করব। তোমায় আমার কিছু চাহিদা মিটিয়ে দিতে হবে, তাতে তোমারও লাভ হবে আর আমারও। মীনা দেবী, আমি কিছু বুঝতে পারলাম না। মীনা দেবী, এসব একেবারে ঠিক নয়। আরে সব ঠিক, তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। মীনা দেবী, না। মীনা দেবী, এসব কিন্তু একদমই আর নয়। হ্যাঁ মা, আমি কালকেই টাকা পাঠাচ্ছি। হ্যাঁ, কালকের মধ্যে কিছু না কিছু জোগাড় হয়ে যাবে। ঠিক আছে, তুমি নিজের খেয়াল রেখো। আরে আপনি, আপনার কিছু লাগবে? না, তোমার মার সঙ্গে কথা বলছিলে? হ্যাঁ, আমার মা খুবই অসুস্থ, আর যতটাই আয় করি সবটাই খরচ হসপিটালে চলে যায়। এখন এটাই বুঝতে পারছি না কি করে ওনাকে টাকা দেবো আর আপনার ভাড়া কি করে দেবো। তুমি সেটা নিয়ে একদম চিন্তা করো না, এক না একদিন এরকম সময় সবারই আসে। আমারও এসেছিল যেদিন আমার স্বামীর ডেথ হয়েছিল। আমি খুব একা হয়ে গেছিলাম, কিন্তু আমি নিজেকে সামলেছি।
আপনি চিন্তা করবেন না মীনা দেবী, আমি 2-4 দিনের মধ্যে অ্যারেঞ্জ করে আপনাকে ভাড়া দিয়ে দেবো। আরে না না, তুমি সেটা নিয়ে চিন্তা করো না। তুমি শুধু তোমার মায়ের চিকিৎসার জন্য টাকা পাঠিয়ে দাও। রেন্টটা এখন থাক। অভিষেক, তুমি খুব ভালো। তোমার কারোর ভালোবাসার প্রয়োজন নেই, কিন্তু তবুও আমি তোমাকে খুব ভালোবাসি। মীনা দেবী, আমরা দুজন একে অপরের চাহিদা মেটাতে পারি অভিষেক। মীনা দেবী, আপনি এসব কি করছেন? অভিষেক, কিচ্ছু ভুল করছি না, বোঝো। মীনা দেবী, হ্যাঁ, এসব কি? কাল রাতে যা ঘটেছে সেটা ভুলে গেলে নাকি? কাল রাতের ঘটনার কাছে তো এটা কিছুই না। আমি ভুল করে ফেলেছি। এরপর থেকে এরকম আর কিছুই করব না। কিছুই ভুল হয়নি। যা হয়েছে আমাদের দুজনের ইচ্ছেতে হয়েছে, আর তাতে আমি খুব খুশি হয়েছি। আশা করব যে তুমি এর পরেও আমাকে এভাবেই খুশি করবে, আর আমি তোমার রেন্টটা মাফ করে দেব। এরপর থেকে এরকম আর কিছুই হবে না। অভিষেক, ইয়েস। হাই স্যার, আই এম রোজি, আপনার নিউ ইন্টার্ন। ও ইয়েস ইয়েস, কাম কাম। ওকে। বসুন প্লিজ। আর সবকিছু ভালো তো? হ্যাঁ। দেখো, তোমাকে এখানে রোজ 15 দিন ট্রেনিংয়ে আসতে হবে। আর তুমি জানো আমার অফিসে আমার কত কাজ থাকে, তাই বাইরে শেখানোর কোনো সুযোগই পাবো না। তাই তোমাকে রোজ এই সময় আমার বাড়িতে আসতে হবে। আমি তোমাকে সব কিছু শিখিয়ে দেবো। ওকে? ওকে স্যার। স্যার নয়, শুধু অভিষেক। ওকে অভিষেক। চা বা কফি? কফি। ওকে, এক্ষুনি নিয়ে আসছি। তোমার কফি। থ্যাংক ইউ সো মাচ।
আংটিটা কার? রোজি, হুম। আমি অনেকদিন থেকে তোমায় একটা কথা বলতে চাই, তবে তুমি যদি পারমিশন দাও তো আমি কি বলতে পারি? অফকোর্স, বলো। রোজি, হুম। ইউ ম্যারি মি? ম্যারি? ইয়েস। সত্যি? হুম। থ্যাংক ইউ রোজি। তুমি তো আমাকে আগেই বলতে পারতে। ব্যাস বলার সাহস হয়নি, তাই তোমাকে আমি বলতে পারিনি। তোমায় এটা আমি পরিয়ে দিই। থ্যাংক ইউ। অভিষেক, এটা তুমি আমার সঙ্গে ভালো করলে না। তোমাকে এর ফল ভোগ করতেই হবে। আপনি আপনি এখানে কি করছেন? সেটাই করতে এসেছি, যেটা আমার অধিকার। সেদিন রাতে যা কিছু হয়েছিল সব আমার ভুল ছিল, আর এরকম ভুল আর ভবিষ্যতে হবে না। আমি ভালো করে জানি যে তুমি কি স্বপ্ন দেখছো। তুমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাও, তাই তো? আমি সব দেখেছি, কিন্তু তোমার এই স্বপ্নটা কোনোদিনও পূরণ হবে না, কারণ আমি ওকে সব কিছু বলে দেব যে তুমি আমার সঙ্গে রাতে কি কি করো। আপনার যা করার আপনি করুন, কিন্তু আমি বিয়ে ওকেই করব। সেটা কোনোদিনও হবে না। আমি তোমাকে এরকম করতেই দেব না। হ্যালো। তুমি রোজই বলছো তো? হ্যাঁ, আপনি কে? সেসব ছাড়ো, আর আমার কথা মন দিয়ে শোনো। যে ছেলেটার জন্য তুমি পাগল হয়ে রয়েছো, ও না 1 নম্বরের ঠকবাজ। ওর নিজের ওনারের সঙ্গে অবৈধ সম্পর্ক আছে। আর হ্যাঁ, আর দুজনে একসঙ্গে রাতে ঘুমোয়। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভালো করে ভেবে নিও, ঠিক আছে? কি ব্যাপার, আজ একা একা কাজ করছো? তোমার অভিষেক স্যার কোথায়? ও একটু বাইরে গেছে কোনো একটা কাজে, চলে আসবে। বাই দ্য ওয়ে, এই ছেলেটার কিন্তু জীবনটা মজাদার। একদিকে আমার সঙ্গে রাত কাটাচ্ছে, আর অন্যদিকে তোমাকে বিয়ের প্রতিশ্রুতি দিচ্ছে। এইসব কি বাজে কথা বলছো তুমি? বাজে কথা? আমি সত্যি বলছি। ও প্রতিটা রাত আমার সাথেই কাটায়, আর আমাকে ভীষণ ভালোবাসে। ওর টাচ, ওর কিস, উফ। শাট আপ! কি হয়েছে রোজ? সব ঠিক আছে তো? হ্যাঁ গো, সব ঠিক আছে। আমি তো ওই আন্টিকে বলছিলাম যে আমি তোমাকে ঠিক কতটা বিশ্বাস করি, আর কেউ যদি তার মাঝখানে আসার চেষ্টা করে সে কখনোই সফল হবে না, তাই না? হ্যাঁ। আমি আগেই ভেবেছিলাম তুমি এরকম কিছু একটা করবে, তাই আমি পুলিশকে ডেকে এনেছি। আর রোজকেও বলে দিয়েছিলাম তুমি কিভাবে ব্ল্যাকমেল করে আমাকে তোমার জালে ফাঁসিয়েছো।
আমি না ভাবতে পারিনি তুমি এতটা নিচে নামতে পারো। তুমি যখন দেখলে যে আমি তোমার কথায় বিশ্বাস করছি না, তখন তুমি আমাকে মারার প্ল্যান করলে। অভিষেক, আমি তোমার ওপর প্রতিশোধ নিয়েই ছাড়বো। পুলিশের সামনে হুমকি দিচ্ছ? ওকে এখনই থানায় নিয়ে চলো, ওখানে গেলেই সব বুঝতে পারবে। চপ। ছাড়ো। রোজ, তুমি ঠিক আছো? হ্যাঁ। এনে তোর ফেভারিট নুডলস, খেয়ে নে এটা। আমি মাম্মার কাছে যাব। চুপচাপ খেয়ে নে, তারপরেই তোকে ছাড়বো। মুখ খোল। রোহন, রোহন, কোথায় তুমি? এবার আমি তোমাকে ধরে খেয়ে ফেলবো। আমাকে তো তুমি খুঁজেই পাবে না মাম্মা। আচ্ছা, এক্ষুনি আসছি আমি, দাঁড়াও তুমি। দেখো, এবার আমি তোমার কাছে চলে এসেছি। রোহন, এই ধরে ফেলেছি। এবার আমি খেয়ে ফেলবো আমার তোমাকে। কত লাগছে মাম্মা, না। খেয়ে নি, খেয়ে নি, খেয়ে নি। চলো, এবার তাড়াতাড়ি তুমি ফ্রেশ হয়ে এসো, তারপর তোমাকে খেতে দেব। মাম্মা, আমি নুডলস খাবো। না সোনা, আজ নয়, আমরা ঠিক কাল খাবো। না মাম্মি, আমি নুডলসই চাই। আজ নয়, কিন্তু আজ তুমি আইসক্রিম অবশ্যই পাবে। আইসক্রিম? তাহলে আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। আরে সাবধানে। হ্যাঁ বলুন মা। ভালো থাকো মা। তুমি কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। আর রোহন কেমন আছে? ওর কথা আর বলবেন না, এত দুষ্ট হয়েছে। এক্ষুনি নুডলস খেতে চাইছিল, অনেক কষ্ট করে ওকে বোঝালাম। একদম ওর বাবার। আমি জানি মা, আমার ছেলে চলে গেছে, অনেক দিন হয়ে গেল, কিন্তু এখনো আমাদের মনে সেই একই দুঃখ আছে। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। আমি তোমায় কতবার বলেছি যে আমাদের কাছে এসে থাকো। কি করবে তুমি একা থেকে ওখানে? না মা, রোহিতের যাওয়ার পর আমি ভেবেছিলাম আমি থাকতে পারবো না, কিন্তু রোহনের মুখে হাসি দেখে আমি আমার সব কষ্ট ভুলে যাই। সৎ মা হওয়া সত্ত্বেও তুমি রোহনের এত খেয়াল রাখছো। নিজের মা হলে এত খেয়াল রাখতো না। কিন্তু কি করব, রোহনের মা ওকে জন্ম দিয়েই তো চলে গেল। রোহি তো ৩ বছর পরে তোমাকে বিয়ে করার জন্য রাজি হলো। আর ভাগ্যের পরিহাস দেখো, সেই রাতে অ্যাক্সিডেন্টে। কিন্তু কিন্তু ভাগ্য ভালো যে রোহন বেঁচে গেছে। ওর ভরসাতেই তো আমরা বেঁচে আছি মা। যদি যদি ভগবান রোহিতের বদলে আমাকে তুলে নিত। না মা, আপনি কাঁদবেন না, আপনার শরীর খারাপ করবে। আপনি এবার নিজেকে সামলান। আচ্ছা, এখন ফোনটা রাখি, রোহনের খাওয়ার সময় হয়ে গেছে, না হলে আর খেতে চাইবে না। আপনি নিজের খেয়াল রাখবেন। ঠিক আছে মা। হ্যাঁ, এখন রাখছি, প্রণাম নেবেন। ভালো থেকো।
রোহন, রোহন তাড়াতাড়ি এসো, খেতে হবে তো। তারপর আইসক্রিম খেতে যাব। 2 মিনিট, রেডি হয়েই আসছি। তুমি আরে ভয় পাইয়ে দিয়েছিলে তো, ভিতরে ঢুকলে কি করে? দরজা খোলা ছিল, ভেতরে চলে এলাম। এমনিতেও তোমার কথা ভীষণ মনে পড়ছিল। জানো, হুম? তোমার ভালোবাসার জন্য আমি ছটফট করছিলাম। আরে কন্ট্রোল, আমাদের একসঙ্গেই তো থাকতে হবে। এমনিতেও আর কোনো কাটা আমাদের মাঝখানে থাকবে না। তাছাড়াও একটা কাঁটা ছিল রোহিত নামের, যাকে তুমি এইভাবে সরালে যে পুলিশও হয়তো ভাবছে যে কি হলো। তোমার বুদ্ধির তারিফ করতেই হচ্ছে। তুমিও কিছু কম স্মার্ট নাও। এমন প্ল্যান বানালে যে কেউ কিছু বুঝতেই পারছে না। যাকে এই বাড়ি আর টাকা সব আমার হয়ে গেছে, এবার শান্তিতে জীবনটা কাটাতে পারবো। আর পড়ে রইল ওই বুড়ি, ওকে তো আজ নয় কাল যেতেই হবে। তারপর গোয়ার ফার্ম হাউসটা, ওটাও আমার হয়ে যাবে। আর আমার ভাগটা? আরে আমি পুরোটাই তো তোমার, আর তুমি ভাগের কথা বলছো? আমার সবকিছুতে তোমারই তো অধিকার। না, তুমি হয়তো ভুলে যাচ্ছ তোমার কাছে আর যা কিছুই রয়েছে সব রোহনের জন্যই রয়েছে। তুমি এখানে শুধু একজন আয়া হয়েই রয়েছো। সেই আগুনে তো আমার মনটা আজও জ্বলে। ওই রোহনকে না কিছু একটা করতে হবে, আমার গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে ও। তো ওকে মারার প্ল্যান করছো নাকি? কেন নয়? তারপরেই তো এই সব কিছু আমার হয়ে যাবে। তুমি পাগল হয়ে গেছো নাকি? তুমি আমাকে ওকে রাস্তা থেকে সরাতে সাহায্য করবে, তারপর আমি এই বাড়িটা তোমার নামে লিখে দেব। না, এইবার আমি তোমার কোনো সাহায্য করব না। তুমি এটা ভাবতেই বা কি করে পারলে? ও ছোট বাচ্চা। তুমি না আমাকে শিখিও না, আমি তোমাকে জিজ্ঞেস করছি না, আমি বলছি তুমি আমাকে সাহায্য করো ওকে রাস্তা থেকে সরাতে, তারপর এই সবকিছু বিক্রি করে কোথাও চলে যাব। আর যদি পুলিশ ধরে নেয় তখন? পুলিশ কিছুই করতে পারবে না। লাস্ট টাইমের মতো একদম প্রপার প্ল্যানিং করব। আচ্ছা শোনো, বুঝতে পারলে? আমি কমিশনার স্যারের সঙ্গে কথা বলেছি, দেখা যাক কি হয়। আচ্ছা স্যার। স্যার আমার বাচ্চা, আমার বাচ্চা। দেখুন, আপনি নিজেকে সামলান, আগে বলুন কি হয়েছে। আপনি কাঁদবেন না, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। আমার ছেলেটা স্কুলে গিয়েছিল, তারপর থেকে ওকে আর পাওয়া যাচ্ছে না। আমি ওকে একটু দেরি করে আনতে গিয়েছিলাম, আমি আশেপাশে সব জায়গায় খুঁজেছি কিন্তু পাচ্ছি না। ওকে কেউ কিডন্যাপ করে নিয়েছে স্যার, প্লিজ আমাকে সাহায্য করুন। দেখুন, প্লিজ নিজেকে সামলান। বাচ্চা মানুষ আশেপাশে কোথাও খেলছে হয়তো, বা হয়তো অন্য কোনো পেরেন্টস তাকে নিয়ে গেছে নিজের সঙ্গে। দেখুন, আপনি চিন্তা করবেন না, আমরা খোঁজ খবর নিয়ে দেখছি। রাজদীপ, এক কাজ করো, একটা টিম নিয়ে তুমি স্কুলে যাও আর ওখানে ফুটেজ চেক করো। প্রিন্সিপাল, ওয়াচম্যান সবার সঙ্গে কথা বলো, খোঁজ না অন্য কোনো পেরেন্টস তাকে সঙ্গে নিয়ে গেছে নাকি। স্যার, আপনি রোহিতের ওয়াইফ তো, যার গত বছর গাড়ির অ্যাক্সিডেন্টে ডেথ হয়েছিল? হ্যাঁ স্যার, রোহিত চলে যাওয়ার পর রোহনই আমার সবকিছু ছিল। জানি না কোথায় আছে আমার ছেলেটা, কি অবস্থায় আছে, কি করছে এখন, আমাকে যারা এক মুহূর্তও থাকে না। প্লিজ। দেখুন, কিছু ঘন্টা হলো বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আইন অনুযায়ী আমরা 24 ঘন্টার আগে কোনো অ্যাকশন নিতে পারবো না। কিন্তু আপনি দেখলেন যে আমি একটা টিম পাঠিয়েছি, নিশ্চয়ই এটা খোঁজ পাওয়া যাবে। আপনি প্রতিবেশীদের সঙ্গে কথা বলুন, যদি কিছু জানতে পারেন আমাদের জানান, আর 24 ঘন্টা পরে তো আমরা রিপোর্ট লিখিয়ে নেব।
আমি সব জায়গায় জিজ্ঞেস করেছি, রোহনকে কেউ দেখেনি। দেখুন ম্যাডাম, আমার এক্সপিরিয়েন্স বলছে যে বাচ্চাটা এখানেই কোথাও থাকবে। আপনি প্লিজ বাড়ি যান। আপনি কিছু জানতে পারলে আমাদের জানান, আর আমরা জানতে পারলে আপনাকে ইনফর্ম করব। ঠিক আছে? হ্যাঁ স্যার। না মা, আমি সব জায়গায় দেখেছি, কিন্তু রোহনকে কোথাও পাচ্ছি না। আমি পৌঁছেও গিয়েছিলাম, আমি তো কিছু বুঝতেই পারছি না এখন কি করব। দেখো মা, তুমি সাহস হারিও না, রোহানকে ঠিক পেয়ে যাব। তুমি বললে আমি ওখানে চলে যাব। এমনিতেও আমার এখানে মন লাগছে না। না শুনুন মা, আপনি ওখানেই থাকুন। বাবারও তো শরীরটা ভালো নেই, ওনাকে কে দেখবে? আর আপনি চিন্তা করবেন না, আপনি তো বোঝেনই একজন মায়ের মন। আমি রোহনকে ঠিক খুঁজে বের করব। ঠিক আছে মা, তুমি ভরসা রাখো। হ্যাঁ মা, এখন আমি রাখি, আশেপাশে আরেকবার জিজ্ঞেস করি। ঠিক আছে মা। হে ভগবান, আমার নাতিটাকে খুঁজে দাও। এই বুড়িটা তো আমাকে পাগল করে ছেড়ে দিচ্ছে। হ্যালো, কখন থেকে চেষ্টা করে যাচ্ছি। কোথায় তুমি? তাড়াতাড়ি বাড়ি এসো। তোমার বুদ্ধি নেই না? তুমি একটা কাজও ঠিক করে করো না। যদি আগের বারও আমি তোমার পাশে না থাকতাম, তাহলে ওই রোহিত আজও এখানে থাকতো। আরে কিন্তু আমি করলামটা কি? তুমি রোহনকে তুলে নিয়ে যাচ্ছ, সেটা আমাকে বলনি কেন? আমরা তো শাশুড়ি মায়ের কাছ থেকে ওকে তুলবো ভেবেছিলাম। সব প্ল্যান নষ্ট হয়ে গেল। এখন তাড়াতাড়ি ওর একটা ব্যবস্থা করো। কি বলছো কি? আমি রোহনকে তুলিনি। আর এমনিতেও কালকে আমি এখানে ছিলামই না, আমি তো সোলাপুর গেছিলাম। বলেছিলাম তো তোমাকে। দেখো, মজা করো না আমার সাথে। এমনি আমার মুডটা একদম ঠিক নেই। আর এই কান্নার অ্যাক্টিং করে করে আমি বিরক্ত হয়ে যাচ্ছি। আরে বাবা, আমি সত্যি কথা বলছি, আমি এখানে ছিলাম না। আর এমনিতেও রোহনকে তোলার প্ল্যান তো হয়েই গেছিল। শোনো, তাড়াতাড়ি পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন লিখিয়ে নি, না হলে সব গন্ডগোল হয়ে যাবে। সে কমপ্লেন তো আমি করেছি। তুমি যদি রোহনকে না তোলো, তাহলে কে তুললো? হ্যালো, ফ্যাক্স করে দাও। স্যার, হুম। আমি অনেককে জিজ্ঞাসাবাদ করলাম। স্কুলের সিসিটিভিতে দেখা গেছে যে রোহন স্কুল থেকে বেরোচ্ছে, কিন্তু গেটের বাইরে সিসিটিভি না থাকায় ও ওখান থেকে কোথায় গেছে সেটা জানা যায়নি। এই ওয়াচম্যান কিছু বললো? হ্যাঁ স্যার, ওয়াচম্যানের সঙ্গে কথা বলেছি। ওয়াচম্যান আমায় বলল যে রোহন নাকি প্রতিদিন সামনের দোকান থেকে কিছু না কিছু কিনতো, আর সেটা ভেবে ও আর ভালো করে দেখেও নি। সেই সময় ওয়াচম্যানের একটা কল আসে। ওয়াচম্যান যখন ফোনে কথা বলছিল সেই সময় যে রোহন কোন দিকে গেছে সেটাই জানতে পারা যায়নি। আর সিসিটিভিতে পরিষ্কার দেখাও যাচ্ছে। তার মানে কোনো চেনা পরিচিত মানুষই রোহনকে কিডন্যাপ করেছে। ও জানতো যে রোহন নিশ্চয়ই সামনের দোকানে গিয়ে কিছুটা কিনে আনবে। ব্যাপারটা বড্ড গোলমেলে। এটা কে হতে পারে যে রোহনকে কিডন্যাপ করলো? কিন্তু কেন করলো? এই প্রিয়ার সঙ্গে কথা হলো? কোনো র্যানসম কল এসছে? না স্যার, এখনো অবধি তো না। ওনার সঙ্গে কথা বলতে চাইলে উনি ভালো করে কথাও বলছেন না, শুধু কেঁদেই যাচ্ছেন। হুম। হ্যালো, আমরা আসছি। এনে তোর ফেভারিট নুডলস, খেয়ে নে এটা। আমি মাম্মার কাছে যাব। শ্শ্, চুপচাপ খেয়ে নে, তারপরেই তোকে ছাড়বো। মুখ খোল।
রাজদীপ, প্রিয়ার বাড়ি যাও, ওকে থানা নিয়ে এসো। আচ্ছা স্যার। স্যার, আমার রোহনের কোনো খোঁজ পাওয়া গেল? হ্যাঁ, আপনাকে আমার সঙ্গে পুলিশ স্টেশনে যেতে হবে। চলুন। অফিসার, আপনারা এখানে আনলেন কেন? আর আমার ছেলে কোথায়? রোহন কোথায়? বলবো বলবো, সব বলবো। আপনার সঙ্গে অনেক কথা রয়েছে আমাদের। আপনি আগে আমাদেরকে এটা বলুন যে আপনি রোহিতকে কেন মেরেছেন, আর একদম মিথ্যে বলবেন না। আমরা সবটা জানি। স্যার, আমি কিচ্ছু করিনি। আর আগে এটা বলুন, রোহনকে আমাকে অপরাধীর মতো এখানে এনেছেন কেন আপনারা? আমি আমার উকিলের সঙ্গে কথা বলবো। অলোক, অলোককে তো নিশ্চয়ই তুমি চেনো। ও নিজের মুখ খুলে দিয়েছে, আর আমরা সব জেনে গেছি। ফোন করে এখানে ডাকলে কেন? স্যার, আমি জানি রোহন কোথায় আর ওকে কে তুলেছে। কে তুলেছে? স্যার, আমিই তুলেছি রোহনকে, প্রিয়া বলেছিল বলে। আর তোমারই কথা আমি বিশ্বাস করব কেন যে তুমি সত্যি বলছো? স্যার, আপনাকে বিশ্বাস করতেই হবে। রোহন, বাবা, বাবা তুমি ঠিক আছো তো? হুম। স্যার, স্যার, এই বাচ্চাটার প্রিয়ার থেকে অনেক বিপদ। রোহিতের পরও এই বাচ্চাটাকে মারতে চায়। রোহনকে না কিছু একটা করতে হবে। আমার গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে ও। তো ওকে মারার প্ল্যানে রয়েছো নাকি? কেন নয়? তারপরে তো সবকিছু আমার নামে হয়ে যাবে। কি, তুমি পাগল হয়ে গেছো নাকি? তুমি আমাকে ওকে রাস্তা থেকে সরাতে সাহায্য করো, তারপরে এই বাড়িটা আমি তোমার নামে লিখে দেব। না, এইবার আমি তোমার কোনো সাহায্য করব না। তুমি এটা কি করে ভাবতে পারলে? ও একটা ছোট বাচ্চা। তুমি না আমাকে শিখিও না। আমি তোমাকে জিজ্ঞেস করছি না, বলছি আমি। এই সবে কিন্তু তুমিও ফাঁসবে, সেটা কি জানো? হ্যাঁ স্যার, জানি। কিন্তু মরে যাবার থেকে তো ভালো সরকারি সাক্ষী হয়ে সারা জীবন জেলে কাটানো। আর তোমায় কে মারতে চায়? প্রিয়া। প্রিয়া? ও তোমায় কেন মারতে চায়? তোমাদের তো বাইরে গিয়ে সেটেল হওয়ার প্ল্যান ছিল। আমারও তাই মনে হয়েছিল স্যার, কিন্তু যখন ওর বাড়িতে গেলাম তখন রোহিত তো গেল, এবার রোহনও চলে যাবে। আর এই বুড়ো বুড়ি আজ নয়তো কাল চলেই যাবে। তারপর একাই আমি এখানে রাজত্ব করব। আর অলোক কে কোনোদিন সুযোগ বুঝে বিষ দিয়ে মেরে ফেলব। তুমি ঠিক করেছো যে রোহনকে আমার কাছে নিয়ে এসেছো। আর কি করতাম স্যার? ওর সঙ্গে থেকে থেকে আমিও মানুষ থেকে পশুতে পরিণত হয়েছি। আর আমি এখন চাই না যে আমি এই বাচ্চাটার প্রাণ নিই। আমি জানতাম যে লোভ মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু এতটা যে কাউকে মেরে ফেলতে হয়? তোমার ফাঁসি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। রোহনকে আমরা ওর ঠাকুরদা ঠাকুমার কাছে পাঠিয়ে দিয়েছি, যাতে ও সুরক্ষিত থাকে।
কিন্তু তোমাকে আমি ফাঁসির কাঠে ঝুলিয়ে ছাড়ব।